লোকটি নেহাত বেকার ছিল। তার কোনো কাজ ছিল না, কেবল শখ ছিল নানা রকমের। ছোট ছোট কাঠের চৌকোয় মাটি ঢেলে তার উপর সে ছোট ছোট ঝিনুক সাজাতো। দূর থেকে দেখে মনে হতো যেন একটা এলোমেলো ছবি, তার মধ্যে পাখির ঝাঁক কিংবা এবড়ো খেবড়ো মাঠ। সেখানে গরু চড়ছে কিংবা উঁচু নিচু পাহাড়, তার গা দিয়ে ওটা বুঝি ঝর্ণা কিংবা পায়ে চলা পথ। বাড়ির লোকের কাছে তার লাঞ্ছনার সীমা ছিল না। মাঝে মাঝে পণ করতো পাগলামি ছেড়ে দেব, কিন্তু পাগলামি তাকে ছাড়তো না। কোনো কোনো ছেলে আছে সারা বছর পড়ায় ফাঁকি দেয়, অথচ পরীক্ষায় খামোকা পাশ করে ফেলে। এর সেই দশাই হলো। সমস্ত জীবনটা অকাজে গেল, অথচ মৃত্যুর পরে খবর পেলে যে তার স্বর্গে যাওয়া মঞ্জুর। কিন্তু নিয়তি স্বর্গের পথেও মানুষের সঙ্গ ছাড়ে না। দুধগুলো মার্কা ভুল করে তাকে কেজো লোকের স্বর্গে রেখে এলো। এই স্বর্গে আর সবই আছে, কেবল অবকাশ নেই। এখানেরা পুরুষেরা বলছে হাঁপ ছাড়বার সময় কোথায়, মেয়েরা বলছে চললুম ভাই, কাজ রয়েছে পড়ে। সবাই বলে সময়ের মূল্য আছে, কেউ বলে না সময় অমূল্য। আর তো পারা যায় না বলে সবাই আক্ষেপ করে, আর ভারী খুশি হয়। খেটে খেটে হয়রান হলুম, এই নালিশটাই সেখানকার সঙ্গীত। এ বেচারা কোথাও ফাঁক পায় না, কোথাও খাপ খায় না। রাস্তায় অন্যমনস্ক হয়ে চলে, তাতে ব্যস্ত লোকের পথ আটকে যায়। চাদরটি পেতে যেখানেই আরাম করতে বসতে চায়, শুনতে পায় সেখানেই ফসলের ক্ষেত বীজ পোতা হয়ে গেছে। কেবলই উঠে যেতে হয়, সরে যেতে হয়। ভারী এক ব্যস্ত মেয়ে স্বর্গের উৎস থেকে রোজ জল নিতে আসে। পথের উপর দিয়ে সে চলে যায় যেন সেতারের দ্রুত তালের গতের মতো। তাড়াতাড়ি সে এলো, খোপা বেঁধে নিয়েছে, তবু দু চারটে দুরন্ত অলোক কপলের উপর ঝুঁকে পড়ে, তার চোখের কালো তারা দেখবে বলে উকি মারছে। স্বর্গীয় বেকার মানুষটি একপাশে দাঁড়িয়েছিল, চঞ্চল ঝর্ণার ধারে তমাল গাছটির মতো। জালনা দিয়ে ভিক্ষুককে দেখে রাজকন্যার যেমন দয়া হয়, একে দেখে মেয়েটির তেমনি দয়া হলো। আহা, তোমার হাতে বুঝি কাজ নেই? নিঃশ্বাস ছেড়ে বেকার বললে, কাজ করব তার সময় নেই। মেয়েটি ওর কথা কিছুই বুঝতে পারল না। বললে, আমার হাত থেকে কিছু কাজ নিতে চাও? বেকার বললে, তোমার থেকে কাজ নেব বলে দাঁড়িয়ে আছি। কি কাজ দেব? তুমি যে ঘড়া কাখে করে জল তুলে নিয়ে যাও, তারই একটা দিতে পারো। ঘড়া নিয়ে কি হবে, জল তুলবে? না, আমি তার গায়ে চিত্র করব। মেয়েটি বিরক্ত হয়ে বললে, আমার সময় নেই, আমি চললুম। কিন্তু বেকার লোকের সঙ্গে কাজের লোক পারবে কেন? রোজ ওদের উৎসতলায় দেখা হয়, আর রোজ সেই একই কথা, তোমার কাখের একটা ঘড়া দাও, তাতে চিত্র করব। হার মানতে হলো, ঘড়া দিলে। সেইটিকে ঘিরে ঘিরে বেকার আঁকতে লাগলো কত রঙের পাক, কত রেখার ঘের। আঁকা শেষ হলে মেয়েটি ঘড়া তুলে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে দেখলে, ভুরু বাঁকিয়ে জিজ্ঞেস করলে, এর মানে? বেকার লোকটি বললে, এর কোনো মানে নেই। ঘড়া নিয়ে মেয়েটি বাড়ি গেল। সবার চোখের আড়ালে বসে সেটিকে সে নানা আলোতে নানা রকমে হেলিয়ে ঘুরিয়ে দেখলে। রাত্রে থেকে থেকে বিছানা ছেড়ে উঠে দীপ জেলে চুপ করে বসে সেই চিত্রটা দেখতে লাগলো। তার বয়সে
এই সে প্রথম এমন কিছু দেখছে যার কোনো মানে নেই। তার পরদিন যখন সে উৎসতলায় এলো, তখন তার দুটি পায়ের ব্যস্ততায় একটু যেন বাধা পড়েছে। পা দুটি যেন চলতে চলতে আনমনা হয়ে ভাবছে, যা ভাবছে তার কোনো মানে নেই। সেদিনও বেকার মানুষ এক পাশে দাঁড়িয়ে। মেয়েটি বললে, কি চাও? সে বললে, তোমার হাত থেকে আরও কাজ চাই। কি কাজ দেব? যদি রাজি হও, রঙিন সুতো বুনে বুনে তোমার বেনি বাঁধবার দড়ি তৈরি করে দেব। কি হবে? কিছুই হবে না। নানা রঙের নানা কাজ করা দড়ি তৈরি হলো। এখন থেকে আয়না হাতে নিয়ে বেনি বাঁধতে মেয়ের অনেক সময় লাগে। কাজ পড়ে থাকে, বেলা বয়ে যায়। এদিকে দেখতে দেখতে কেজো স্বর্গে কাজের মধ্যে বড় বড় ফাঁক পড়তে লাগলো। কান্নায় আর গানে সেই ফাঁক ভরে উঠল। স্বর্গীয় প্রবীণেরা বড় চিন্তিত হলো। সভা ডাকলে। তারা বললে, এখনকার ইতিহাসে কখনো এমন ঘটেনি। স্বর্গের দূত এসে অপরাধ স্বীকার করলে। সে বললে, আমি ভুল লোককে ভুল স্বর্গে এনেছি। ভুল লোককে সভায় আনা হলো। তার রঙিন পাগড়ি আর কোমরবন্ধের বাহার দেখেই সবাই বুঝলে ভীষণ ভুল হয়েছে। সভাপতি তাকে বললে, তোমাকে পৃথিবীতে ফিরে যেতে হবে। সে তার রঙের ঝুলি আর তুলি কোমরে বেঁধে হাঁপ ছড়ে বললে, তবে চললুম। মেয়েটি এসে বললে, আমিও যাব। প্রবীণ সভাপতি কেমন অন্যমনস্ক হয়ে গেল। এই সে প্রথম দেখলে এমন একটা কাণ্ড যার কোনো মানে নেই। এটি রবীন্দ্রনাথ ঠাকুরের লিপিকা গ্রন্থ থেকে নেওয়া ভুল স্বর্গ শিরোনামের একটি ছোট গল্প। গল্পটি একটি বেকার খামখেয়ালি শিল্পীর মতো এক ব্যক্তিকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে, যিনি অর্থহীন সজ্জা সামগ্রী ও ছবি এঁকে বেড়ান। এবার সমাজ তাকে অকেজো মনে করে, কারণ তার কোনো উৎপাদনশীল কাজ বা অর্থনৈতিক মূল্য নেই। তবুও তার মধ্যে কি আছে? তার মধ্যে আছে কল্পনা শক্তি, অবসর এবং শৈল্পিক সংবেদনশীলতা। মৃত্যুর পর ভুলবশত তাকে স্বর্গে পাঠানো হয়েছে। এবং এবার স্বর্গে গিয়েও সেখানে কি আছে? সেখানে কর্মদক্ষতা, উৎপাদনশীলতা এবং সময়ের মূল্যবোধ সেখানে প্রাধান্য পাচ্ছে। প্রত্যেকেই সেখানে ব্যস্ত, শৃঙ্খলাপরায়ণ এবং উদ্দেশ্যপূর্ণ। সেখানে অলসতা, কল্পনা এবং উদ্দেশ্যহীন সৌন্দর্যের সেখানে কোনো স্থান নেই। এবং একদিন সেখানে ঝর্ণার ধারে, যে স্বর্গের যে ঝর্ণা, সেখানে যে নিয়মিত জল ভরতে আসা এক ব্যস্ত মেয়ের সাথে সেই বেকার যুবকটির দেখা হলো। এবং মেয়েটির এই অর্থহীন সৌন্দর্যে মেয়েটি সেই যুবকটির প্রতি আকৃষ্ট হলো। এবং ধীরে ধীরে এই উদ্দেশ্যহীন শৈল্পিক সৃষ্টিগুলো স্বর্গজুড়ে বিভ্রান্তি এবং মানসিক অস্থিরতা ছড়াতে লাগলো। এবং লোকেরাও নিছক কাজের পরিবর্তে সৌন্দর্য, অবসর এবং অনুভূতির দিকে মনোযোগ দিতে শুরু করে। অবশেষে স্বর্গের কর্তৃপক্ষ বুঝতে পারে যে একটি ভুল হয়ে গেছে। এই লোকটির এখানে থাকার কথা না, এবং তাকে পৃথিবীতে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এবং মেয়েটিও তার সাথে যেতে রাজি হয়। এবং স্বর্গের নেতারা হতবাক হয়ে গেল যে এরকম তো কাউকে দেখেনি যে স্বর্গ সুখ ছেড়ে একজন কারোর সঙ্গে চলে যেতে রাজি হলো। এবং এখানেই
এটির যে মানে সার মর্ম এই গল্পটি, এই এই ছোট গল্পে এই যে ভুল স্বর্গ, এখানে রবীন্দ্রনাথ ঠাকুর কী করেছেন, তিনি সেই সমাজের সমালোচনা করেছেন যেই সমাজ নাকি মানুষের মূল্য শুধুমাত্র উৎপাদনশীলতা, উপযোগিতা এবং দক্ষতার নিরিখে বিচার করেন। এবং এই যে বেকার শিল্পী, সে কার প্রতিনিধিত্ব করছে, সে সৃজনশীলতা, কল্পনা এবং মুক্তির প্রতিনিধিত্ব করছে। এবং স্বর্গ কী? স্বর্গ একটি পরিপূর্ণতার প্রতীক। কিন্তু রবীন্দ্রনাথ এখানে এই স্বর্গকে কি বলছেন, যে এই স্বর্গ একটি আমলাতান্ত্রিক কর্মক্ষেত্রে পরিণত হয়েছে এবং এই মেয়েটি সাধারণ শৃঙ্খলাবদ্ধ সমাজকে প্রতিনিধিত্ব করছে। যে এবং এই সমাজ আস্তে আস্তে সে বুঝতে পারছে যে সে শিল্পকলা দ্বারা আবেগ মানে সে প্রভাবিত, সেই মেয়েটির মতো এই সমাজও শিল্পকলা দ্বারা সে প্রভাবিত হচ্ছে এবং শুধুমাত্র উপযোগিতার উপর নির্ভর করে মানব জীবন টিকে থাকতে পারে না। অবসর, কল্পনা, সৌন্দর্য এবং অর্থহীন সৃজনশীলতা সভ্যতার জন্য অপরিহার্য। শিল্পকে অবাস্তব মনে হতে পারে, কিন্তু এটি অস্তিত্বকে গভীরতা এবং মানবিকতা দান করে।